আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের স্টাডি প্ল্যান বাংলা ব্যাকরণ থেকে পড়ব বাক্য। বাংলাদেশ থেকে বাংলাদেশের জাতীয় বিষয়াবলী। আন্তর্জাতিক থেকে সম্পূর্ণ সিলেবাসটা 7 দিনের মধ্যে শেষ করব। একটা কোচিং গিয়ে পরীক্ষা দিব। 7 দিনে একটা করে বই শেষ করাবে। তো সামনের শুক্রবারে আন্তর্জাতিকটা সম্পূর্ণ সিলেবাসের পরীক্ষা নেবে। এজন্য 7 দিনের মধ্যে এখন আন্তর্জাতিকটা ক্লিয়ার করব। সাধারণ গণিত থেকে পড়ব সরল ও যৌগিক মুনাফা। মূলত আজকের স্টাডি প্ল্যানের মধ্যে এগুলো রাখছি। তো এখন বাংলা ব্যাকরণ দিয়ে শুরু করব। যেহেতু ব্যাকরণটা বাক্য পড়ছিলাম, অল্প একটু বাকি ছিল, তো অল্প পড়াটাই আগে পড়ে নিই। আজকে বাংলা ব্যাকরণ থেকে বাক্যটা শেষ করলাম। বাক্যটা মূলত আগের দিন যখন পড়ছিলাম তখন বাক্য রূপান্তরের আগে পর্যন্ত পড়ছিলাম। বিসিএসে বাক্য থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে, প্রায় প্রত্যেকবারই আসে, মিস্টেক খুব কম করে। আজকে বাক্য রূপান্তর থেকে শুরু করে এখানে সবগুলো এমসিকিউ সহ যতটুকু পড়া ছিল প্রায় পুরোটাই পড়ছি। এটা আবার রিটেন সিলেবাসেও আছে, এজন্য এটার একটু গুরুত্ব বেশি। এজন্য ব্যাকরণ থেকে বাক্যটাকে একটু মোটামুটি ভালো করে পড়ছি। সবগুলো এমসিকিউ সহ বিস্তারিত যা পড়াশোনা আছে এখানে কোনো কিছু তেমন একটা স্কিপ করিনি, প্রতিটা ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ছি এখানে। বাংলাদেশ বিষয়াবলী থেকে পড়তেছি প্রাচীনকালের ইতিহাসগুলো পড়তেছি। তো বিসিএসে এই টপিকটা থেকে কিন্তু তেমন একটা প্রশ্ন আসে না, খুব কম আসে, কিন্তু এখানে অনেক বড় একটা চ্যাপ্টার। বাংলাদেশের প্রাচীনকালের ইতিহাসগুলা, ব্রিটিশ শাসন, মুঘল আমল, তারপরে এই টাইপের প্রশ্নগুলা। তো এইখান থেকে 2-3টার মতো যে প্রশ্ন আসে, মোটামুটি এখানে অনেক পড়তে হয়। তো এটা বিসিএস ছাড়াও ব্যাংক প্লাস প্রাইমারিতে কিন্তু এই টপিকটা একটু গুরুত্বপূর্ণ বেশি। এই জন্য এই টপিকটা এখানে মোটামুটি সবগুলোই পড়া। তো আজকে ব্রিটিশ বিরোধী আন্দোলনের আগে পর্যন্ত যা কিছু ছিল এইগুলা পড়া হলো। তো এখানের মধ্যে আবার টিক দিয়ে রাখছি যেগুলো বেশি গুরুত্বপূর্ণ, বিসিএসে বারবার যেই টপিকগুলো থেকে প্রশ্ন আসে ওইগুলোকে আলাদাভাবে চিহ্নিত করে রাখছি। যখন বিসিএসের জন্য নেক্সট টাইম আবার রিভিশন দেব তখন চিহ্নিত অংশগুলো বেশি করে পড়ব, কারণ এখানে এমনও কিছু টপিক আছে যেগুলো থেকে কিন্তু প্রশ্ন বিসিএসে 35 থেকে 46তম বিসিএস পর্যন্ত তেমন একটা আসেনি। তো ওই টপিকগুলো ব্যাংক প্লাস প্রাইমারিতে প্রিভিয়াসগুলো ওইখানকার অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য এইখানে পড়াটা অনেক বেশি, সিলেবাসটা এখানে অনেক বড়, কিন্তু বিসিএসে প্রশ্ন আসে কম। তারপরেও ব্যাংক প্লাস বিসিএসের কথা চিন্তা করে এমসিকিউগুলো মোটামুটি সবারই পড়ছি। আজকে বাংলাদেশ এইটুকুই। আজকে ম্যাথ থেকে শুরু করছি, সরল ও যৌগিক মুনাফা। বিসিএসে ম্যাথ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। ম্যাথ থেকে নাম্বার কিন্তু খুব সহজেই চলে আসে 13-14। এখানে তেমন একটা বেশি কঠিন করে না, তো এই জন্য ম্যাথ প্র্যাকটিস করাটা খুব বেশি জরুরি। সরল ও যৌগিক মুনাফা থেকে এখানে প্রশ্ন বিশ্লেষণটা যদি দেখি তাহলে মোটামুটি প্রশ্ন 39, 43, 41, 40, 38, 37 ভালোই মোটামুটি প্রশ্ন আসছে। তো তারপরে এখানে আজকে প্রতিটা টাইপ ধরে ধরে ম্যাথগুলো করতেছি, কারণ এগুলো আমি আগে করছিলাম। প্রায় যতগুলো বিসিএস সিলেবাসের টপিক আছে, যতগুলো অধ্যায় আছে, সবগুলো অধ্যায় এইভাবে করছিলাম। তো আজকে ম্যাথ এখানে বেশি কিছু করতে পারিনি, এখানে টাইপ 3 পর্যন্ত শুধু করছি। তারপরে বাকি যেগুলো আছে ওইগুলা কালকে করব। 7 দিনের মধ্যে আন্তর্জাতিক বিষয়গুলোটা সম্পূর্ণ সিলেবাসটা কমপ্লিট করতেছি। আজকে প্রথম দিন, এজন্য প্রথমেই বিসিএসের যে কোশ্চেনগুলো আছে প্রিসেপ্টাস প্রশ্ন ব্যাংক থেকে সবগুলোই 46 থেকে শুরু করছি। 46 থেকে সবগুলোই পড়তেছি, এখানে কোনোটা প্রশ্নও কিন্তু দাগ দেয়নি। আজকে কিন্তু তেমন একটা বিস্তারিত পড়িনি, কারণ প্রথমবার পড়তেছি, এই জন্য জাস্ট প্রশ্নগুলো পড়ে যাচ্ছি এই নতুন বইটা থেকে। সবগুলো যখন পড়া শেষ হবে তখন যখন আবার রিভিশন দেব, রিভিশনের সময় দেখব যে আসলে কোন প্রশ্নগুলা মনে কম থাকতেছে, জাস্ট ওইগুলাতে তখন শুধু দাগ দিব। তো আজকে 46 থেকে 35 বিসিএস পর্যন্ত নতুন সিলেবাসের যে প্রশ্নগুলো, আজকে জাস্ট এইগুলো প্রশ্ন পড়ছি 46 থেকে 35 পর্যন্ত। তো এই প্রশ্নগুলোর মাঝে যে
সালগুলো আছে এগুলোতে একটু অসুবিধা হয়। তো সালগুলো একটু বেশি করে পড়ার চেষ্টা করছি, আর বাকি যেগুলো আছে মোটামুটি ভালো মতো পড়ার চেষ্টা করছি, কিন্তু কোনো প্রশ্নে দাগাইনি এবং বিস্তারিত এখন পড়িনি, কারণ যেহেতু 7 দিনের মধ্যে শেষ করতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বিস্তারিত থেকেও কিন্তু প্রশ্ন কমন আসে, সবচেয়ে বেশি কমন আসে হুবহু প্রশ্নগুলা, কারণ এখানে 46তম বিসিএসে এমনও কিছু প্রশ্ন আছে যেগুলো 35 থেকে 45 পর্যন্ত এই প্রশ্নগুলোর মাঝে হুবহু, এগুলোর মাঝে কোনো রকম চেঞ্জ করেনি। তো অন্তত প্রশ্নগুলো যেন মুখস্থ থাকে, সবগুলো যেন পারি এরকমভাবেই পড়তেছি। তারপরে যখন সবগুলো পড়া শেষ হয়ে যাবে তখন আস্তে আস্তে ব্যাখ্যাগুলো পড়ার চেষ্টা করব। তবে ব্যাখ্যা যদি পড়তে নাও পারি তারপরেও 40 থেকে 46তম পর্যন্ত অবশ্যই ব্যাখ্যা পড়ে যাব, কারণ ওইখান থেকে ব্যাখ্যায় কিছু না কিছু প্রশ্ন হলেও কমন পড়বে, আর বাকি যেগুলো এগুলো সরাসরি প্রশ্ন কমন পড়বে। আর যদি সম্পূর্ণটাই পড়তে পারি তাহলে তো আরও ভালো। আন্তর্জাতিক থেকে আজকে 46 থেকে 35 পর্যন্ত প্রশ্নগুলো পড়ছিলাম, এই জন্য ওখানে অনেকটা সময় গেছে। প্রায় প্রতিটাতে 20টা করে প্রশ্ন, কিন্তু নিচেরগুলোতে হয়তো কিছু কিছু জায়গায় দেখছি যে 20টা প্রশ্ন নাই, ওইদিকে কিন্তু কম প্রশ্ন আছে। তো এইদিকে প্রত্যেকটাতেই 20টা করে প্রশ্ন থাকার কারণে ওইখানে কিন্তু অনেকটা সময় গেছে। এই জন্য বইটা থেকে আজকে পড়ছি সবচেয়ে ছোট যেটা অধ্যায়, আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু কূটনীতি। এখানে জাস্ট 2টা টপিক পড়লেই 2 নাম্বারের মতো কমন পাওয়া যায়। সেটা হচ্ছে এই প্রথম যে পার্টটা আছে এখান থেকে গ্রিনহাউস গ্যাসের হার, এইটা কিন্তু একটু বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণ প্রশ্ন আসে। তারপরে সিএফসি ওজোন স্তর, তারপরে পরিবেশ বান্ধব ফ্রিজের এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, জাস্ট এইগুলা। এই জন্য এই টপিকটা মোটামুটি ভালো করে দেখছি। আর হচ্ছে পরিবেশগত সম্মেলন চুক্তি সনদ, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। এখানে সবচেয়ে বেশি যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে কপ থেকে। কপ 29 এবং কপ 30 এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া এদিকে কার্টাগেনা প্রোটোকল, এখান থেকেও কিন্তু প্রশ্ন প্রচুর পরিমাণে আসছিল। 46তম বিসিএসে কার্টাগেনা প্রোটোকল থেকেও প্রশ্ন আসছে। তারপরে কিয়োটো প্রোটোকল, ধরিত্রী সম্মেলন, মানে এখানে খুব বেশি বাদ দেওয়ার একটা সুযোগ নাই, তবে কপটা একটু বেশি গুরুত্বপূর্ণ যেহেতু কপ, কার্টাগেনা, তারপরে মন্ট্রিয়াল প্রোটোকল, ভিয়েনা কনভেনশন, সবগুলো জিনিসকেই খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে। তারপরে এখানে বিগত সালে যে প্রশ্নগুলো ছিল মোটামুটি ভালো করে দেখছি, আর বিগত সাল থেকে কিন্তু প্রশ্ন 46তম বিসিএসে কিন্তু হুবহু কমন ছিল, এই জন্য বিগত সালের প্রশ্নগুলোকেও একটু ভালো করে দেখতেছি। তারপরে জাতিসংঘ বিষয়ক পরিবেশ বিষয়ক জাতিসংঘভুক্ত বিভিন্ন পরিবেশ সংস্থা, এগুলো একটু ভালো করে দেখার চেষ্টা করেছি, কারণ এখান থেকেও 3টা প্রশ্ন আসছিল। তারপরে পরিবেশ বিষয়ক যে সংস্থাগুলো আছে এগুলোতে দাগ দিয়ে রাখছি, যেগুলো একটু বেশি বেশি গুরুত্বপূর্ণ, যেগুলো আগে পরীক্ষাতে প্রশ্ন আসছিল, এই টাইপের জিনিসগুলো একটু ভালো করে দেখার চেষ্টা করব। তারপরে জাতিসংঘের থেকে পরিবেশ সংক্রান্ত দিবস থেকে প্রায় প্রত্যেকবারে প্রশ্ন আসে। এখানে একটু কম দিবস দেওয়া আছে, তো যতটুকু এখানে দেওয়া আছে ততটুকু এখানে পড়ছি। দিবস আবার ডাইজেস্ট বা অন্য কোথাও থেকে একটু ভালো করে দেখে নিতে হবে দিবস দশকটা, কারণ প্রতিটা বিসিসে প্রায় এখান থেকে প্রশ্ন আসার চেষ্টা করে। তারপরে কূটনৈতিক ও রাজনৈতিক পরিভাষা, এটা খুবই একটা কঠিন একটা পার্ট না, অল্প কিছু জিনিস সেখানে আছে, এইগুলো একটু 1-2বার করে রিডিং দিলেই এগুলো হয়ে যায়। এগুলাতে তেমন একটা বেশি কঠিন হয় না কূটনৈতিক পরিভাষাগুলোতে। তো কূটনৈতিক পরিভাষা থেকেও 2টা প্রশ্ন আসছিল, 38তম বিসিএস, 44তম বিসিএসে প্রশ্ন আসছিল। আজকের অধ্যায়টা ছোট ছিল, এই কয়েকটা টপিকই ছিল মাত্র। এখানে 4টা টপিক থেকে 2টা টপিক থেকে প্রতিবারই প্রশ্ন আসে, দিবস দশক আর হচ্ছে চুক্তি সম্মেলন। আর প্রথম টপিকটা আর হচ্ছে রাজনৈতিক পরিভাষা বা কূটনৈতিক পরিভাষা, এই 2টা টপিক থেকে মাঝে মাঝে আসলেও আসতে পারে। তো চ্যাপ্টারটা যেহেতু ছোট, এখান থেকে 2 বা 3 নাম্বার খুব সিরিয়াসলি পড়াশোনা করে এখান থেকে নেওয়ার একটা খুবই সুযোগ। তো আজকে আন্তর্জাতিক এ পর্যন্তই। আজকের স্টাডি প্ল্যান থেকে সবচেয়ে বেশি প্যারাটা দিছে বাংলাদেশ আন্তর্জাতিক। এই 2টা টপিকে মোটামুটি ভালোই পড়া ছিল, সময়ও লাগছে প্রচুর। সাধারণ গণিত আর হচ্ছে বাক্য বাংলা ব্যাকরণ থেকে এই 2টা পড়া যেহেতু একটু
পড়া ছিল, এই জন্য বেশি একটা এখানে কঠিন মনে হয়নি আর বিরক্তও লাগেনি। তবে আন্তর্জাতিকটা পড়তে একটু সমস্যা মনে হয়েছে, কারণ বিরক্তিকর একটা সাবজেক্ট। বাংলাদেশ আন্তর্জাতিক অনেক পড়াশোনা। তো আজকের মতো এখানেই শেষ পড়াশোনা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।